নিঝুম মজুমদার বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি যে জায়গার কথা বলছিলেন, অর্থাৎ এমওইউ যে স্বাক্ষরিত হয়েছে তার কতগুলো ছবি দেখুন। এই যে কোম্পানি, অর্থাৎ এই যে রিওচি সাসাকাওয়া, এই সাসাকাওয়া কোম্পানির সাথেই কিন্তু এমওইউ স্বাক্ষরিত হয়েছে। দেখুন আপনাদেরকে সেই স্বাক্ষরের ছবিগুলো দেখাই। এই যে দেখুন, এই হচ্ছে সেই ছবি। জাপানি এনজিওর সঙ্গে বঙ্গোপসাগরকে বেচার ডিল একেবারে পাকা করে ফেলেছেন মোহাম্মদ ইউনুস। তারপরে আমরা দেখাই এই যে ডিলটা স্বাক্ষর হচ্ছে, বঙ্গোপসাগরকে বেচে দিতে চুক্তি স্বাক্ষর। খানিকটা ওই আমরা টেলিভিশনের পর্দায় দেখেছিলাম না বান্টি আর বাবলি বলে একটা সিনেমা, ঠিক সেই রকম আপনার মনে হতে পারে যে বঙ্গোপসাগরকে কিরকমভাবে বেচে দেওয়া যায়। কিন্তু দিচ্ছেন তো মোহাম্মদ ইউনুস, সামনে বলছেন এক কথা, পেছনে আবার আরেক রকম। মানে তার নজর সেভেন সিস্টার্স, এবং সেই সেভেন সিস্টার্সকে আয়ত্তে আনতে কি কি তিনি করে ফেলতে পারেন। এই যে চুক্তি স্বাক্ষর হচ্ছে, আমি নিঝুমদার কাছে এই জায়গাটাতে একটু যাব। এই যে আমরা বান্টি আর বাবলি একটা ছবি এসেছিল, সেটাতে আমরা দেখেছিলাম একটা মুভি, যে সেখানে তারা সবকিছু বেচে দিচ্ছে, তাজমহল বেচে দিচ্ছে, এরকম আরো অনেক কিছু বেচে দিচ্ছে, মানে কতটা ফ্রড। কিন্তু মোহাম্মদ ইউনুসকে মনে হয় এদের সঙ্গে তুলনা করলে একটু ভুল হবে, কারণ এর পেছনে যে একটা বড় ষড়যন্ত্র সেটা কিন্তু এবার একদম স্পষ্ট। কি এই সাসাকাওয়া কোম্পানি, যদি সেটা একটু বলেন। এই যে কোম্পানির পেছনে একটা এনজিও, সাসাকাওয়ার কথা তো আমি আপনাকে বলবোই। আপনি যেটা বলেছেন যে এটা ইজ ডিপার দেন দ্যাট। আমরা তো বাবলি ওর বান্টি সেটা একটা ফিকশন, ওখানে মজা হচ্ছে, ফান হচ্ছে, মজার মুভি। হ্যাঁ, প্রথমে আপনাকে দেখতে হবে যে এই পুরো পরিকল্পনাটা কার মাথা থেকে এসেছে। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সে হচ্ছে ইনভেস্টর, যে আনে বিভিন্ন জায়গাকে খুঁজে খুঁজে আনে। কখনো দেখবেন সে উড়োজাহাজ থেকে জাম্প মারছে, কখনো সে বাঙ্গি জাম্প দিচ্ছে, মানে এক অদ্ভুত এক ঘটনা। কখনো হাদির হেলমেট পরে সে ঘুরছে। সবার আগে আপনাকে এটা প্রশ্ন করতে হবে, সে নিজে একজন ব্রিটিশ নাগরিক। আমরা দেখিয়েছি আশিক সে নিজে একজন ব্রিটিশ নাগরিক। এরা তো হচ্ছে একটা অস্থায়ী, একটা অবৈধ দখলদার। তার কিন্তু সে যদি পুরো দেশকে বান্টিওর বাবলির মতো বিক্রি করে চলে যায়, প্রেশারটা নিতে হবে কাদের? যখন একটা নির্বাচিত গভর্নমেন্ট এখানে থাকবে, তার মানে হচ্ছে দে আর ট্রাইং টু মেক ইট মোর ডিফিকাল্ট ফর দ্য ফিউচার গভর্নমেন্ট হু উইল ডিল উইথ আদার কান্ট্রিজ। সো পুরো ব্যাপারটাকে আপনি এইভাবে দেখতে হবে যে ইলেকশনের কথা তারা বলছে ফেব্রুয়ারিতে, সো কল্ড ইলেকশন অ্যান্ড হোয়াট এভার আপনি বলেন, ইলেকশনের ঠিক 22 দিন বা 23 দিন আগে আপনি আপনার বুদ্ধিমত্তার লেভেলটা দেখেন। যাদেরকে নিয়ে কনসার্নটা আছে চায়না, যে চায়না এটার একটা বড় স্টেক নিতে চায়, তাদেরকে না দিয়ে আপনি তাদের একটা হেঞ্চম্যান, বাংলাতে ভালো বাংলাতে হচ্ছে তাদের দালাল একটা প্রতিষ্ঠানকে আপনি দিয়ে দিলেন। যেই প্রতিষ্ঠানের যত রকমের ট্রেইল আপনি দেখেন, প্রত্যেকটা ট্রেইল হচ্ছে তাদের সাথে চাইনিজ লিঙ্ক দেখতে পাচ্ছি, এবং খুবই ফারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকান ইন্টারেস্টও। আমি এখানে একটু দেখাতে, এখন সাসাকাওয়া ফাউন্ডেশনের, এই যে হ্যাঁ, সাসাকাওয়া ফাউন্ডেশনের কি কি লিংক রয়েছে আমি এই জায়গাগুলো একটু দেখাই। মানে এই যে ট্রাস্টিগুলো কার কার সাথে রয়েছে আমরা একটু দেখাই এই জায়গাগুলোতে, যে মায়ানমারের সাথে। এই যে আপনি বলছেন, এটা দেখবেন, সাসাকাওয়া জাপান চীন মৈত্রী তহবিল, মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ফাউন্ডেশন। খুবই খুবই কন্ট্রাডিক্টরি না? মানে একটা ফাউন্ডেশনের সাথে চায়নার ব্যাপকভাবে অ্যাটাচড, একই সাথে আমেরিকান অ্যাটাচড। তা আপনি যদি ধরেন খুবই ইগল সাইতে দেখেন, আপনার মনে হবে যে চায়না আমেরিকার কনফ্লিক্ট, এইটা আপনি মেলাতে পারবেন না। কিন্তু মাথায় রাখতে হবে যে এটা একটা দালাল প্রতিষ্ঠান, অর্থাৎ কন্ট্রাক্টটা তারা নিচ্ছে, সার্ভ করছে এমন একজনের যেইটার ব্যাপারে ধরেন অনেক আগে থেকেই খুবই কন্ট্রোভার্সি আছে, এই ক্ষেত্রে চায়না। সো এদের মায়ানমার আপনি দেখেন, এখানে মিয়ানমার জাতি কল্যাণের জন্য শুভেচ্ছা দূত হয়েছে। এই শুভেচ্ছা দূত কারা হয়? এগুলো সবই পলিটিক্যাল পজিশন, সবই হচ্ছে খুবই ক্ষমতার জায়গাতে থাকলে তারা হয়। দেখেন, কুষ্ঠ নির্মূলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত, ট্রাস্টি ফাউন্ডেশন ফ্রাঙ্কো, জাপানিজ সাসাকাওয়া, মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ফাউন্ডেশন, স্ক্যান্ডিনেভিয়া জাপান। এই যে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল, বা দেখবেন এরা আর্কটিক যেই ওশান আছে সেইটাও তাদের কাজ করে। এই যে আমেরিকানরা এখন গ্রিনল্যান্ড দখল করতে চাচ্ছে, এইটার সাথেও কিন্তু লিঙ্ক আছে। অর্থাৎ তারা ঠিক এই ধরনের কনফ্লিক্ট জোনগুলোতে কাজ করে। অর্থাৎ ধরা যাক যে এরা হচ্ছে এমন যে কন্ট্রাক্টটা তারা নেবে, তাদের নাম হচ্ছে, আপনি গেলে দেখবেন তারা রিসার্চ করছে। আর এটা তো খুবই নিরীহ। দেখেন যিনি কন্ট্রাক্ট সাইন করছে, আমি তার নামটাও একটু বলি, নামটা একটু কঠিন। তার নাম হচ্ছে মিৎসুটাকু
মাকিনো, তিনি একজন প্রফেসর এবং তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ দি ওশেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট। খুবই খোলা দৃষ্টিতে আমরা মনে হবে যে না, এরা শুধুমাত্র ওশেন নিয়ে গবেষণা করবে, এখানে কয়টা মাছ ঘুমালো, কয়টা মাছ জেগে বসে থাকলো, এটাই মনে হয় ওদের কাজ। কিন্তু নয়, মাথাতে রাখবেন দীর্ঘ সময় ধরে। এবং একই সাথে আপনাকে মাথায় রাখতে, একই সাথে এই যে কোয়াড, তারপর হচ্ছে এই অঞ্চল নিয়ে আমরা অনেক ধরনের কথাবার্তা বলেছি না, আপনাকে মেলাতে হবে হচ্ছে এই ইলিগাল গভর্নমেন্টের আগের স্টেটমেন্টের সাথে। আপনি বারবার মাথায় আনতে থাকুন যে আমরা চায়নাকে বলছি তোমরা এখানে ইকোনমি এক্সটেন্ড করো, এটা তোমাদের ইকোনমি হাব নাম্বার 1। এরপরে বলছে সেভেন সিস্টার্সকে আমরা লক করে রেখেছি, আবার ওইদিকে তার সভাসদরা বলছে যে তারা সেভেন সিস্টার যে কোনো সময় দখল করবে। আপনি এই তিনটাকে যদি একটা জায়গাতে, এবং তার সঙ্গে আরেকটা বিষয়, এই যে এই জায়গাটা আর্কটিক সাগরের এমন লেন তৈরি করা যা সারা বছর ব্যবহারযোগ্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আর্কটিক সাগরটা নিয়ে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কতটা অরিড হয়ে রয়েছেন, কারণ তিনি এই মুহূর্তে চাইছেন গ্রিনল্যান্ডটা। ঠিক মাঝখানে কি রয়েছে? আর্কটিক সাগর। কেন না, আমেরিকার নিরাপত্তার জন্য এই জায়গাতে তিনি এমন একটা ওয়াল করতে চাইছেন যেখানে আমেরিকাকে একেবারে সম্পূর্ণ আলাদাভাবে নিরাপদে রাখা যায়। সেই কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টার্গেট হচ্ছে এই গ্রিনল্যান্ড, এবং বারবার করে এই জায়গাটাকে তিনি নজর দিচ্ছেন। এবং এই যে সাসাকাওয়া, তারা কিন্তু এই আর্কটিক সাগরে এমন একটা লেন তৈরি করে যেটা সারা বছর ব্যবহারযোগ্য। তার মানে কি, এখানে যে শিপগুলো আসবে সেগুলোর ওপরেও কিন্তু একটা নজরদারি চালানো সম্ভব হবে। তার মানে এই যে বঙ্গোপসাগরটা তিনি বিক্রি করে দিতে চাইছেন, এর পেছনে মাথাগুলো তাহলে কে? জাপানকে সামনে রেখে একই সঙ্গে চীন এবং আমেরিকা। কিন্তু কিন্তু পাল্টা শত্রুটাকে, শত্রু কাকে বিবেচনা করা হচ্ছে? ভারত। আচ্ছা, একদম। তার মানে তাহলে আমাদেরকে ব্যাক টু দা স্কুল। আজকে দীর্ঘ সময় বলে এসেছি, ভারতকে অস্থিতিশীল করা, ভারতকে দ্বিখণ্ডিত করা বা বিভিন্ন খণ্ডিত করা, অনেকে আমাকে বলছে এক্সাজারেশন করছেন, অনেকে আমাকে বলছে যে আপনি হয়তো বা একটু বেশি ভাবছেন, হয়তো অতটুকু পর্যন্ত না। আমি আপনাকে হলফ করে বলতে পারি এই পুরো ঘটনাটা হচ্ছে ভারত টার্গেট। এখন অনেকে বলবে যে ভালো হয়েছে ভারত যদি টার্গেট হয়, যারা হচ্ছে খুবই, আমি ধরে নিলাম যে ঠিক আছে, আমি ভারতের কথা কেন আনলামই না। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বঙ্গোপসাগরে গবেষণা করবার জন্য আপনি আনবেন হচ্ছে সেখানে খনিজ উত্তোলনের জন্য আপনি বড় বড় যারা উত্তোলন করে আপনাকে ওপেন টেন্ডার দিতে হবে, আপনাকে একটা স্বচ্ছতা থাকতে হবে। একটা গভর্নমেন্ট, যারা দখলদার গভর্নমেন্ট, যাদের কোনো কনস্টিটিউশনাল রাইট নাই, কোনো কনস্টিটিউশনাল অধিকার নাই, তারা যখন আপনার এই ইলেকশনের 20-15 দিন আগে এই ধরনের নীরবে নিভৃতে তারা কন্ট্রাক্ট সাইন করে, আপনাকে বুঝতে হবে এটার উদ্দেশ্য অন্য। এবং আমি আপনাকে বলছি, আজকে আমি এই স্টুডিও থেকে একটা কথা আমি হলফ করে বলে যাই, এই সাসাকাওয়া ফাউন্ডেশনকে এই কন্ট্রাক্টটা দেওয়াতে এটা বহুদূর পর্যন্ত করাবে এবং আন্তঃমহাদেশীয় যে জটিলতাটা তৈরি করা হয়েছে, এখানে একটা যুদ্ধ পরিস্থিতি করা হচ্ছে। আমি আপনাকে বললাম, এটাকে কেন্দ্র করে শিপ আসবে, এটাকে কেন্দ্র করে ইকুইপমেন্ট আসবে, এটাকে কেন্দ্র করে আপনার ফ্রিগেট আসবে। আপনি তখন কি করবেন? আপনার নাকের ডগাতে আপনাকে খামাখা আপনার পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করছে। কিন্তু ভারত কিন্তু বরাবর বাংলাদেশকে বন্ধুত্বই দেখিয়ে এসেছে এবং বরাবর বন্ধুত্ব সুলভ আচরণ করে এসেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, বারবার করে মোহাম্মদ ইউনূস ভারতকে টার্গেট করছে। আমরা একটু এই কোম্পানিটা সম্পর্কে একটু দেখাই। রিওচি সাসাকাওয়া হচ্ছে এর প্রতিষ্ঠাতা, মানে এই যে সাসাকাওয়া ফাউন্ডেশন, এই সাসাকাওয়া ফাউন্ডেশন যার কাছে বঙ্গোপসাগর বিক্রি করা হয়েছে, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন রিওচি সাসাকাওয়া। এবং তার পরিচয়টা কি? তিনি একজন জাপানি ব্যবসায়ী, ডানপন্থী রাজনীতিবিদ, যুদ্ধাপরাধী। মানে তার সম্পর্কে কিন্তু এই যে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়, কিছু সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয় জাপানের পরাজয়ের পর। তারপরে তার এই ধরনের সমস্ত কর্মকাণ্ডগুলো কিন্তু রয়েছে। এবং এই যে রিওচি সাসাকাওয়া, তার পুত্র হচ্ছে ইয়োহেই সাসাকাওয়া। এই ইয়োহেই সাসাকাওয়া এই মুহূর্তে তিনি এই যে সাসাকাওয়া ফাউন্ডেশন, তার এখন তিনি হেড করছেন, তিনি চালাচ্ছেন, তারই কোম্পানি, তিনি হচ্ছেন চেয়ারম্যান।
আর তার সঙ্গেই কিন্তু এই বঙ্গোপসাগর বিক্রির একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এমওইউ স্বাক্ষরিত হয়ে গেছে, মোহাম্মদ ইউনূস তাতে সই করে ফেলেছেন। আমি এবার নিজুমদার কাছে এই জায়গাটা একটু আসতে চাইবো। তার মানে এই যে সেভেন সিস্টার্স কলকাতা দখল করে নেব, বঙ্গোপসাগরের সঙ্গে ভাগাভাগি করে সেভেন সিস্টার্সের সঙ্গে আমরা ব্যবসা করব, তার মানে মোহাম্মদ ইউনূস অত্যন্ত সুচারুভাবে তীক্ষ্ণ বুদ্ধিতে, মানে নোবেল তো তিনি পেয়েছেন, যেভাবেই হোক নোবেলটা তিনি অর্জন করেছেন, যেভাবেই হোক। এককভাবে নয়, আরেক ভদ্রমহিলা ছিলেন যার কথা আমরা কখনোই বলি না, তার সাথে তসলিমা আক্তার নামে কিন্তু আরেকজন নোবেল পেয়েছেন। আমরা তো ইউনূসের কথাই বলছি, পার্শিয়ালি পেয়েছে, আর সে প্রফেসর না, অ্যাসোসিয়েট প্রফেসর। যাই হোক, সুচারুভাবে তিনি নামটা সামনে নিয়ে চলে এসেছেন। মানে কতটা ক্ষুরধার বুদ্ধি এবং কবে থেকে তিনি এটা গেঁথে রেখেছিলেন। দেখুন, এই আমার কাছে মনে হয় যে তার এখানে আসাটা, তো আমরা বারবারই বলেছি যে ইট ইজ এ ওয়েস্টার্ন প্ল্যান। এখানে চাইনিজ মানি ছিল, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চাইনিজ মানি ছিল, এখানে টার্কিশ মানি ছিল, এখানে আমেরিকান প্ল্যান ছিল। সো অনেকগুলো পরাশক্তি দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিংভাবে আপনার ভারতবর্ষের দিকে ধেয়ে এসেছে। সেইটা কেন, সেটা অন্য গবেষণার, আপনার জর্জ সরোসের কথা আমি কতবার বলেছি, মাথাতে রাখতে হবে যে জর্জ সরোস যেরকম ওপেন ফাউন্ডেশন করেছে, আপনার যদি মনে হয় যে একটা অর্গানাইজেশন হচ্ছে রিসার্চ করে, রিসার্চ অর্গানাইজেশনকে আপনি আপনার পুরো সমুদ্র দিয়ে দিচ্ছেন, খুবই অবাক করার ব্যাপার না? অ্যাপারেন্টলি মনে হয় একটা নিরীহ, আপনি কি বলছেন না বলছেন। সো এই একই ঘটনাটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এইটাকে আমি যেভাবে দেখি, এটাকে আমি দেখি হচ্ছে যে ইউনূসের ক্ষুধার বুদ্ধি নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই, এবং আমরা বলিও সেটা। এইটার টার্গেটটা হচ্ছে ওকে যারা এখানে বসিয়েছে কেয়ারটেকার হিসেবে, দারোয়ান হিসেবে, সে মনিবের আনুগত্যটাই সে তার মতো করবে। আপনার কাছে যদি মনে হয় যে এই কন্ট্রাক্টটা বড় যারা পেছন থেকে খেলছে খেলোয়াড়দের অনুমতি ছাড়া হয়, তাহলে আমরা দুজনই আসলে বোকার স্বর্গে বসবাস করছি। আমাদের যেই জিনিসটা সাধারণ মানুষের সামনে আনা প্রয়োজন ছিল, যে একটি এনজিওকে সমুদ্রে দিয়ে দেওয়া হয়েছে, যেই এনজিওর স্ট্রংগেস্ট চাইনিজ লিঙ্ক আছে, যেই এনজিওর স্ট্রংগেস্ট আমেরিকান লিঙ্ক আছে, এবং যাদের কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারই নেই সেখান থেকে খনিজ উত্তোলন করার, যাদেরকে হায়ার করতে হবে অন্য জায়গা থেকে, সেরকম একটা অর্গানাইজেশনকে আপনি এটা দিয়ে মানে এটা বুঝে শুনে মোহাম্মদ ইউনূস দিয়েছেন, একদম স্পষ্ট। ডেফিনেটলি, মানে এটা নিয়ে কোনো সন্দেহই থাকা উচিত না। এর পেছনেও একটা ডিপ স্টেট থিওরি কাজ করছে। ডেফিনেটলি একদম। এবং এর টার্গেটটা যে ভারত, সেটা নিশ্চয়ই আর আপনাদের কোথাও বুঝতে অসুবিধে নেই। তার মানে খুব সূক্ষ্মভাবে মোহাম্মদ ইউনূস একেবারে প্রবেশ করে গিয়েছেন এমন একটা জায়গাতে, এমন একটা ফাউন্ডেশনের সঙ্গে, যার একটা দীর্ঘমেয়াদী ফলাফল আসতেই পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সামনেই তো রয়েছে নির্বাচন, তিনি নির্বাচনের আগে এমন একটা কাজ করছেন, রাজনৈতিক দলগুলো তাকে কোথাও আটকাচ্ছে না। দেখুন, আমাদের দেশের অবস্থাটা যা হয়েছে সেটা হয়েছে যে এরকম যে এখন বর্তমানটা অবস্থা, বিএনপির ক্ষেত্রে বর্তমান অবস্থাটা হয়েছে এরকম যে ইলেকশনটা আগে হয়ে গিয়ে আগে গদিতে বসি এর পরেরটা। তবে এখানে কিছু লিগাল টার্মস আমি আপনাকে বলতে পারি, যেটা আমার মনে হয় একটু স্মরণে রাখা প্রয়োজন। ও এমওইউ করেছে, এমওইউ কিন্তু লিগালি বাধ্যতামূলক না যে ইউ হ্যাভ টু ফলো দ্যাট ইন ফার্দার। গভর্নমেন্ট কিন্তু যে কোনো সময়টা ক্যান্সেল করতে পারবে। এমইউটা হচ্ছে এমন যে, যেমন আমি আপনাকে বলছি যে ইন্দিরাজি, আমি আপনাকে কথা দিচ্ছি আমরা একসময় ওই সামনের প্রজেক্টটা করব। এই যে আমরা একটা আশা দিচ্ছি, এইটা হচ্ছে সাইন করলাম যে আমরা দুজন মিলে অংশীদারিত্বে অমুক জায়গাতে আমরা একটা প্রজেক্ট করব। এইটাকে আপনার লিগালি বাউন্ড করবার জন্য কন্ট্রাক্ট লাগবে, সেই কন্ট্রাক্ট দুই পক্ষ চেক করবে, লয়ারদেরকে দেখাবে, তারপরে কিছু প্রসিডিউর পালন করে এগুলোকে সাইন করবেন। কিন্তু মাথায় রাখতে হবে, একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ছাড়া এগুলো পুরোটাই হচ্ছে অবৈধ। এই পুরো সিগনেচার সাইন এগুলো সবই অবৈধ। দেখার বিষয় হচ্ছে যে ইলেকশনের পরে যারা আসবে তাদের ভূমিকাটা আসলে কি হবে। একদম। এবং এইখানে দাঁড়িয়ে যে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমরা এতক্ষণ নিঝুমবাবু আমাদেরকে যেটা বোঝালেন যে খুব স্পষ্টভাবে মোহাম্মদ ইউনূস সুচারু বুদ্ধিতে বঙ্গোপসাগরের একটা অংশ দিয়ে দিয়েছেন এই সাসাকাওয়া ফাউন্ডেশনকে। আমি একটু আপনাদেরকে সারসংক্ষেপটা বলি, এই জন্যই যে এটা কিন্তু ভারতের কাছে একটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে দেওয়া হলো বঙ্গোপসাগরের একটা অংশের একেবারে দায়িত্ব। এবং তারা কি করে, এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশন তাদের যে কাজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কি হচ্ছে, নতুন সমুদ্র শাসন প্রতিষ্ঠার দিকে কাজ করেন তারা, এবং কাজ করার কথা বলা হচ্ছে।
এবার বিষয় হচ্ছে তারা এই বঙ্গোপসাগরে নাকি গবেষণা করবে, এবং এই যে সাসাকাওয়া ফাউন্ডেশন, সেই সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছিলেন কে? সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছিলেন এই রিওচি সাসাকাওয়া, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কি কি? তিনি একজন জাপানি ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং যুদ্ধপরাধী, এবং প্রথম শ্রেণীর, যেটা আপনি বলছেন একদম প্রথম শ্রেণীর যুদ্ধপরাধী। তাকে জাপান পরাজয়ের পর বিভিন্ন সময় তাকে অভিযুক্ত করা হয়, কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি হচ্ছেন এই রিওচি সাসাকাওয়া, যিনি সাসাকাওয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার পুত্র, যিনি এই মুহূর্তে সাসাকাওয়া ফাউন্ডেশনের হেড, তিনি হচ্ছেন এই ইয়োহেই সাসাকাওয়া, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে এমওইউ স্বাক্ষর করেছেন এই বঙ্গোপসাগর কেনার জন্য। এবং এমন একটা কোম্পানি এই সাসাকাওয়া ফাউন্ডেশন, যারা এই আর্কটিক যে সাগর রয়েছে সেই জায়গার দিকে বিশেষ করে নজর রাখেন। আপনাদেরকে বলি, আর্কটিক সাগরে এমন লেন তৈরি করা যা সারা বছর ব্যবহারযোগ্য, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং তার আরও কি কি প্রকল্পগুলোর মধ্যে কি কি রয়েছে, আরও একটা আপনাদেরকে বলি, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছিল তাদের চিকিৎসা। চেরনোবিলের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই চেরনোবিল থেকে কি পরিমাণে বিস্ফোরণের পর কি পরিমাণে বিকিরণ হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই চেরনোবিল মানে এরা গোটা পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গাতে মাথা গলায়। মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ নৌ চলাচলের জন্য ব্যবহারকারীদের অর্থ সাহায্য করে। এবং তারপরে দেখুন, প্রশিক্ষণের জন্য 2000 চীনা ডাক্তারকে জাপানে আনার জন্য কর্মসূচি, মানে চীনের সঙ্গে যোগাযোগ। আর্কটিক সাগরে লেন তৈরি করা, এই আর্কটিক সাগরে এই মুহূর্তে নজর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নিজের দেশের সুরক্ষা বলয় তৈরি করার জন্য এবং গ্রিনল্যান্ডকে কবজা করার জন্য। তার মানে এই যে এই জায়গাটা, বলি, উত্তর কোরিয়ার গুপ্তচর জাহাজের কার্যক্রম প্রচার, একদম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া মানে ভাবুন, উত্তর কোরিয়া কার অ্যালাই আর কার সঙ্গে তাদের বৈরিতা রয়েছে। একটা রিসার্চ ফাউন্ডেশনের সাথে গুপ্তচর জাহাজের পর্যবেক্ষণ কেন করবে? আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর, আমি ছাত্র পড়াবো, গবেষণা করব। আপনি যদি আমাকে দেখেন যে আমি উত্তর কোরিয়ার গুপ্তচর জাহাজের ব্যাপারে কথাবার্তা বলছি, আপনি তখন বলবেন যে হোয়াট ইজ হিজ ইন্টারেস্ট। আমি একক ব্যক্তি হলে একটা কথা হতো, একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান আপনার কাজ করছে সমুদ্র নিয়ে, সেই প্রতিষ্ঠান আবার আমেরিকান এন্টি পার্টির জাহাজের গুপ্তচর বৃত্তির ওই কার্যক্রম প্রচার করছে। তার মানে আমি যে আপনাকে একটা শব্দ বলেছি যে হেঞ্চম্যান, বাংলাতে হচ্ছে দালাল, এরা হচ্ছে এরকম কন্ট্রাক্ট নিয়ে ডিসপোজ করে যায়, মাথা গলায় যে কার সঙ্গে কার শত্রুতা কার বন্ধুত্ব, তার কাছে খবরটা জায়গা মতো পৌঁছে যাবে। মানে একদিকে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করছে, অন্যদিকে চীনা ডাক্তারকে প্রশিক্ষণ দিচ্ছে, উত্তর কোরিয়ার গুপ্তচর জাহাজের দিকে নজর রাখছে, এবং আর্কটিক সাগরে আবার যাতে সব সময় জাহাজ চলাচল করা যায় সেদিকেও নজর রাখছে। এমন একটা সংস্থার কাছে মোহাম্মদ ইউনুস বঙ্গোপসাগরের এমওইউ স্বাক্ষর করে ফেলেছেন এবং বঙ্গোপসাগর বিক্রির একটা সলা পরামর্শ করে ফেলেছেন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ঘুরে ফিরে সেই জায়গাতেই আসছে, অর্থাৎ সেভেন সিস্টার্স। আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে শামশাদ মির্জা, আসিম মুনিরের সেকেন্ড ইন কমান্ড, তিনি যখন বাংলাদেশে এসেছিলেন, একটা ম্যাপ তিনি আঁকা একটা বই তাকে উপহার দিয়েছিলেন এবং তাতে ভারতের সেভেন সিস্টার্সের ওইটাই প্রোগ্রাম করেছি যে একদম কমপ্লিটলি ম্যাপটা এইভাবে এঁকেছে যেন আপনার মনে হতে পারে যে এটা দখলকৃত একটা জায়গা, এটা ভারতের কোনো অংশ নয়। দেখেন, ইন্টারন্যাশনাল এইসব বৈরিতের মতো জায়গাতে ছোট ছোট ইঙ্গিত কিন্তু অনেক ধরনের অর্থ বহন করে। আপনি খেয়াল করে দেখবেন যে ইউনুস কিন্তু বলছে যে সেভেন সিস্টার্স প্রতিনিধির সাথে আমরা ব্যবসা করব, সেভেন সিস্টার্সের সাথে ব্যবসা করব। সেভেন সিস্টার্স একটা কান্ট্রি। আপনি যদি আসামের সাথে ব্যবসা করেন, আপনাকে হেড অফ স্টেট ইলিগাল, ঠিক আছে, কিন্তু আপনাকে বলার সময় তো বলতে হবে যে ভারতের সাথে ব্যবসা করব। আমাকে কেউ যদি এসে বলে, অন্য কোনো রাষ্ট্র বলে আমি চিটাগংয়ের সাথে ব্যবসা করব, আমি কেমন ফিল করব? বাংলাদেশে আপনি চিটাগাং একটা অর্গানাইজেশন করতে পারেন, কিন্তু বাংলাদেশ যখন আপনি হেড অফ স্টেট হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন বা বলছেন, ফলে পুরো ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আদতে এখানে দখল তো ধরেন এগুলো তো মুখের অনেক কথা বলা হচ্ছে, কিন্তু এখানে যে একটা কনফ্লিক্ট জোনকে প্রতিষ্ঠা করছে এবং সেটা ইন্টেলেকচুয়ালি এবং ফিজিক্যালি, এটা খুবই এভিডেন্ট। আর এটা এখন আর হাতে কলমে বলা, ওদের লোকজনদেরকে বলা, ওই জায়গাতে কিন্তু একটা লিমিট নয়।
আমরা একটা কন্ট্রাক্ট সিগনেচার আমরা সাইন করতে দেখেছি, আমরা সেখানে দেখেছি, এবং সব কন্ট্রাক্টে যে ইউনুস থাকে তাও না, এইটার মধ্যে সেখানে বসেছিল, সেখানে ছিল, অর্থাৎ মানে ওই জায়গাটাকে সে মনিটর করেছে। অর্থাৎ বিডার যে আমরা কিন্তু এই ছেলেটাকেও আমরা আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুবই এড়িয়ে যাচ্ছি তাকে। এই কারণে এড়িয়ে যাচ্ছি যে চৌধুরী মাহমুদ, এই আশিক বিন হারুন, লম্বা নাম, এই ছেলেটির কিন্তু কোনো তার কিন্তু কোনো দায় দায়িত্বের জায়গা নেই। ব্রিটিশ সিটিজেন, ইংল্যান্ডে চলে যাবে, এবং অতীতে কিন্তু তার এগুলোতে কোনো অভিজ্ঞতাও ছিল না। এমন একটি ছেলেকে দিয়ে বিভিন্ন রকমের আপনার কন্ট্রোভার্সিয়াল কাজগুলো করাচ্ছে, এবং তাদের তো কোনো দায়বদ্ধতার জায়গাও নেই। কার কাছে অ্যাকাউন্টেবল, কার কাছে হবে? সালতানাতে বাংলার যে ম্যাপগুলো এসেছিল, আমি একটু দেখাতে বলি যদি সম্ভব হয়। তার মানে খুব সূক্ষ্ম বুদ্ধিতে এগুলো বাংলাদেশের ভেতরে অনেকদিন আগে থেকে চলে আসছে। এই যে সালতানাতে বাংলার ম্যাপটা আমরা দেখাচ্ছি, দাদা আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা এটা নিয়েও অনুষ্ঠান করেছি। আপনার ওই যে গাজওয়াতুল হিন্দ, হ্যাঁ আপনার মনে আছে? তারপর সালতানাতে এই যে আপনি সালতানাতে বাংলার যে এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, মনে আছে যে যখন ওই যে আসিফ মুনিরের ডেপুটি এসে ওই যে ম্যাপটা দিল, সেখানে কিন্তু বাংলাদেশটা দেখাতে গিয়ে ঠিক এইরকম একটা বিকৃত ম্যাপ তারা করেছে। সোজা কথা হচ্ছে এগুলো হচ্ছে অনেকটা আপনাকে প্রভোক করা। এখন হচ্ছে আপনি রেসপন্স কিভাবে করেন। ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনি দেখেছেন যে তারা আজকে অবশ্যই দেখুন, আমরা যখন স্টুডিওতে এটা আলোচনা করছি, আমি নিশ্চিত যে ভারতের কাছে এই সংক্রান্ত তথ্য রয়েছে, এবং এই সাসাকাওয়া ফাউন্ডেশন সম্পর্কে অবশ্যই ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে খবর রয়েছে, এবং তারা সেই মতো হয়তো পদক্ষেপ করবেনও, করা হয়তো শুরুও করে দিয়েছে ভারত। কিন্তু এই যে জায়গাগুলো বারবার করে উঠে আসছে, সেইগুলো কিন্তু ভীষণভাবে লক্ষণীয়, কারণ ভারতকে বারবার তারা অশান্ত করতে চাইছেন। আমি একটা জায়গা একটু এখানে জানতে চাইবো যে আমেরিকাকে তো সেন্ট মার্টিন দ্বীপটা দিয়েই দিয়েছেন মোহাম্মদ ইউনুস, তার মানে সেখানে আমেরিকান নেভাল অফিসাররা বসেই রয়েছেন। তাহলে তো এটা আরো সুবিধে হলো যে বঙ্গোপসাগরের আরো একটা পোর্শন, সেখানে আবার একটা সেই ডিপ স্টেট থিওরি কাজ করবে। এর আগেও কিন্তু বাংলাদেশটাকে তো পুরো ঘিরে ফেলছে। যখন আমরা সেন্ট মার্টিন নিয়ে কথা বলেছিলাম, আপনার মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম যে সেন্ট মার্টিন আসলে মূলত টার্গেট না, টার্গেট হচ্ছে মহেশখালী। মনে আছে যে মহেশখালীটা আমাদের টার্গেট ছিল, এবং এই যে আলাপটা উঠেছে এখানে মহেশখালীর কথাটাও এসছে, এখানে মহেশখালী গবেষণা বা এভরিথিং। শুনুন, সেন্ট মার্টিনে কিন্তু যে রানওয়েটা করা যেতে পারে, ওই রানওয়েটা তো বড় না, ফলে বেসিক্যালি টার্গেট হচ্ছে আপনার হচ্ছে, এবং চিটাগংটা একটা বড় ধরনের টার্গেটের জায়গা। এবং আরেকটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে এখন চায়না একটা মতামত দিবে আজকে থেকে 1 বা 2 দিনের ভেতরে। একটা দীর্ঘ সময় ধরে কিন্তু তিস্তা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, ঠিক একই সময়ে চায়না ওই রংপুরের ওই সাইডটাতে তারা একটা কার্যক্রম শুরু করবে। আপনি জানেন সেটা একটা আলাদা ঘটনা, আলাদা ইভেন্ট, ওটা নিয়ে আমি আসছি না। কিন্তু আপনাকে যে জায়গাটা ফোকাস করা প্রয়োজন সেটা হচ্ছে যে প্রথমে সেন্ট মার্টিন, সেখানে বলল কি পরিবেশের কথা চিন্তা করে সেখানে মানুষজন যাবে না, ওইখানে যারা বসবাস করে তাদেরকে আইডেন্টিটি কার্ড, এবং তারা কতক্ষণ সেখানে থাকতে পারবেন, সেখানে তারা ব্যবসা দিতে পারবেন কিনা, অর্থাৎ ওই জায়গাটাতে একটা আস্তে আস্তে ডিহিউম্যানাইজেশন বলছি, আপনার সিটিজেনশিপ, যেটা নাগরিকদেরকে আপনি সেখান থেকে আপনি রিমুভ করবেন, সেটার একটা প্রক্রিয়া হিসেবে প্রথমে ভিজিটর বন্ধ করে দিল, তারপরে বললো যে এখানে আপনি অবৈধভাবে হোটেল করেছেন, এটা বন্ধ করতে হবে, আপনার এখানে থাকার জায়গা নেই, জমি নাই, এভাবে আস্তে আস্তে উচ্ছেদ করছে। তার মানে হচ্ছে যে ওই জায়গাটাকে প্রস্তুত করা হচ্ছে একটা আমেরিকান ঘাঁটি হিসেবে। ওইটারই একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখেছি যে পুরো চিটাগাং জায়গাটা তো মহেশখালী ধরেছে। এখন আপনার যে ওশেন যে স্পেসটা আছে, এই জায়গাটাতে একটা বড় ধরনের আমি বলবো যে ওয়ার স্ট্র্যাটেজি সাজানো হচ্ছে। সো ওই একই কথা রিটারেটই হচ্ছে, অনেকটা বলা যেতে পারে যে এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল জায়গা, যেখানে অনেক কান্ট্রির ইন্টারেস্ট রয়েছে। সেটা আছে, বাংলাদেশ যদি তার নিজস্ব ইন্টারেস্ট বজায় রেখে খনিজ আহরণ করে, আমাদের পূর্ণ অধিকার আছে, আমাদের সমুদ্র থেকে আমরা খনিজ আহরণ করব, আমাদের সমুদ্র থেকে আমরা মাছ ধরবো। কিন্তু আমি মাছ ধরার কথা বলে আমি বোমফিট করব, আমি একজনের সাথে যুদ্ধের চিন্তা ভাবনা করব, আপনি আমাকে বলুন তো যে ইসের থেকে আপনার পাকিস্তান থেকে আমাকে এই মুহূর্তে যুদ্ধজাহাজ কিনতে হচ্ছে কেন, যেখানে আমার ভাত খাওয়ার জন্য আমাকে ভারতের কাছে আসতে হচ্ছে, চাল আনতে হচ্ছে? আপনি বলুন তো যে আমি তার্কি থেকে এত অস্ত্র আনছি কেন? আপনি আমাকে বলুন তো যে সেদিন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব ছিলেন, অর্থাৎ হাসান মাহমুদের আগে যিনি ছিলেন,
2 বছর আগে, তিনি বলছেন যে আমেরিকা খেপে গিয়েছে, তাদের থেকে আমরা অস্ত্র কিনিনি বলে। আমি অস্ত্র কিনবো কেন? আমি সেই অস্ত্রেরও আমি সেই কন্ট্রাক্ট হতে দেখেছি। তার মানে হচ্ছে যে বাংলাদেশ পৃথিবীর বুকে এমন একটা রাষ্ট্র যার আসলে ওই ধরনের শত্রুও নাই। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, বাংলাদেশকে ঘুঁটি সাজিয়ে এখন তো শত্রু বানানো হচ্ছে। এটাই আমি আপনাকে বলছি যে বাংলাদেশ কেন এত অস্ত্র কিনবে? বাংলাদেশের পারমাণবিক বোমার দরকার কি? আমরা খুব একটা আমাদের এই রাষ্ট্রের শুরুতেই বঙ্গবন্ধু বলে দিয়েছে বাংলাদেশ জোট নিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ তিনি তারা কোনো জোটে থাকবে না। আমরা হচ্ছি একটা বলা যেতে পারে একটা দরিদ্র রাষ্ট্র ছিলাম। গত 16 বছরে আমরা দেশটাকে কোথায় নিয়ে গেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় নিয়ে গেছেন। এরকম একটা জায়গাতে আমাদের অস্ত্র দরকার নেই। আমার দরকার হচ্ছে বই, পুস্তক, খাতা। আমি আপনার নিয়োগ দিয়ে কি করব? আমি আপনার এরকম 50টা ফ্রিগেট আর 50টা যুদ্ধজাহাজ দিয়ে আমি কি করব? কার সাথে যুদ্ধ করব আমি? আপনি আমাকে বলেন তো, ভারতকে আমাকে থ্রেট দিয়েছে দখল করব? আমাকে এমনকি পাকিস্তানও কি কখনো আমাকে মুক্তিযুদ্ধের পরে, ইনফ্যাক্ট মুক্তিযুদ্ধের পরে এমনও তো ঘটনা না যে পাকিস্তান এসে আমাকে দখল করছে বা পিছন থেকে থাইল্যান্ড, হ্যাঁ মায়ানমারের সাথে আমাদের উত্তেজনা আছে ওই সাইডটাতে, কিন্তু আপনি এটার জন্য ফ্রিগেট কিনছেন, এটা কিন্তু টাকাটা আসলো কোত্থেকে আসবে? তো সুতরাং যেটা হচ্ছে আপনি এগুলোতেও যদি আপনি ক্ষান্ত থাকতেন আমি আপনাকে বলতাম, কিন্তু আপনি ওইখানে একটা এনজিওকে দিয়ে দিচ্ছেন সাগর। আপনি কি করছেন? আপনি এমন সব ঘটনা ঘটাচ্ছেন। আপনি শর্টগান নিয়ে আসছেন, হচ্ছে শর্টগানের আপনি আনছেন হচ্ছে পাকিস্তান থেকে, যাকে অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট রিজেক্ট করেছে। আপনি টার্কি থেকে আনছেন হাজার হাজার ড্রোন। আপনি ড্রোন দিয়ে কি করবেন? আচ্ছা, যদি ড্রোন দিয়ে কাজও লাগে, এই টার্কিটাও তো একটা সময় এই গত জুলাই অগাস্টে তারা এই ষড়যন্ত্রের মধ্যে ছিল। চায়না থেকে টাকা আসছে আপনার এই মৌলবাদীদের বিরুদ্ধে। সুতরাং আপনাকে কোনো জিনিসকে একভাবে আপনি দেখতে পারবেন না, আপনাকে একটা সুতোর মতো সবগুলোকে একসাথে মেলাতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত বড় একটা এখানে একেবারে ষড়যন্ত্র। এবং মোহাম্মদ ইউনূসের এই ষড়যন্ত্র আজকে আমরা এখানে দাঁড়িয়ে ফাঁস করলাম, এবং নিশ্চিত যে আমরা যখন স্টুডিওতে দাঁড়িয়ে আলোচনা করছি তখন ভারতের ইন্টেলিজেন্সের কাছেও এই খবর রয়েছে, এবং এই পুরো বিষয়টাকে এখন কিভাবে দেখা হয় ভারতের নিরাপত্তার স্বার্থে আমাদের সেদিকেও নজর থাকবে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে এখানে আসবার জন্য, এবং এত বড় একটা ষড়যন্ত্রের পর্দা যিনি ফাঁস করলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে আজকে ছিলেন। মোহাম্মদ ইউনূসকে যদি খাটো করে দেখা হয়, তার সুচারু বুদ্ধি আস্তে আস্তে ঠিক কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে, কি করতে চাইছেন তিনি অত্যন্ত স্পষ্ট। এখন দেখার যে এর পরে পরিস্থিতি কোন দিকে যায়।